ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল বললেন প্রধান উপদেষ্টা। নাগরিক সুরক্ষা নিশ্চিতে জেলা প্রশাসকদের নির্দেশ। 15 বছরে মানুষের ভোটাধিকার হরণ করেছেন হাসিনা, অভিযোগ তারেকের। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের বিকল্প নেই বললেন ফখরুল। নির্বাচন সামনে ক্ষমতা অপব্যবহার হলে আরেকটি গণবিপ্লব, হুঁশিয়ারি সার্জিসের। ভোটের মাঠে পক্ষপাত না করতে ডিসিদের কড়া বার্তা ইসি। এবং টানা 11 দিন রাজপথে নিয়োগ বঞ্চিত প্রাথমিকের শিক্ষকরা। সচিবালয় অভিমুখী যাত্রায় লাঠিচার্জ, জলকামান, কাঁদানে গ্যাসে পুলিশি বাধা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বার্ষিক সম্মেলনে তিনি আরও বলেন, আমাদের দেশের দুপাশে দুই মহাশক্তি ভারত ও চীন, যারা দ্রুত গতিতে এগিয়ে চলছে, তাদের অন্তর্বর্তী অবস্থানে থাকার কারণে আমাদের ফেলে যেতে পারবে না। কাজেই এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাতে পারলে বাংলাদেশকে কেউ আটকে রাখতে পারবে না। জাতি হিসেবে আমাদের যে অবস্থান, এটা চমৎকার অবস্থান। দুই পাশে দুই মহাশক্তি আমাদের, ভারত আর চীন। তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে। আমরা যেহেতু মাঝখানে আছি, আমাদেরকে ফেলে যেতে পারবে না। তাদের বাতাসে আমরা উঠতে থাকব। সেই থেকেই আমার বদ্ধমূল ধারণা, বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার। এর আগে আইন শৃঙ্খলা রক্ষা ও বাজার দর নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেন তিনি। রোববার ডিসি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এও বলেন, সব নাগরিকের সুরক্ষা নিশ্চিত করতে চায় সরকার, কেউ যাতে অহেতুক হয়রানির শিকার না হয়। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। শুরু হলো জেলা প্রশাসক সম্মেলন, যা অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম। অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব বহন করছে এবারের সম্মেলন। এতে সারা দেশ থেকে 350-র বেশি প্রস্তাব উঠছে। গুরুত্ব পাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, পরের অগ্রাধিকার, জনসেবা, জনদুর্ভোগ, রাস্তাঘাট নির্মাণ আর বিধিমালা সংশোধনের মতো বিষয়গুলো। নিজ কার্যালয়ে ডিসি সম্মেলন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বলেন, সরকার ও মাঠ প্রশাসন একই টিমের অংশ, সবাইকে এক হয়ে খেলতে হবে। খেলা হলো একটা সামগ্রিক জিনিস, একজনের ভুল কাজে পুরো টিম তার সাফল্য থেকে বঞ্চিত হয়। শান্তি শৃঙ্খলা রক্ষাকে অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, এর উপরেই নির্ভর করছে সফলতা আর ব্যর্থতা। এটি সহ বাজার নিয়ন্ত্রণেও ডিসিদের আরও ভূমিকা চান তিনি। ল এন্ড অর্ডার, একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের ল এন্ড অর্ডার। নারী, শিশু ও সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টিও সামনে আনেন প্রধান উপদেষ্টা। বলেন, নাগরিক অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। জন্ম নিবন্ধন, পাসপোর্ট সহ সব ক্ষেত্রেই যেন হয়রানি বন্ধ হয়। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি, সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে, কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছে সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেনি। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয়। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন জন্য লাগবে। আমরা আইন করে দিয়েছি, এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। নিজ জেলাকে এগিয়ে নিতে ডিসিদের প্রতিযোগিতামূলক মনোভাব দেখানোর আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। দেখা দিলে স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলতে অনেক অনিয়ম বেনিয়ম আছে, সেগুলো তো আছে, তার মধ্যেও যদি একটা নিয়ম সৃষ্টি করা যায়, একজন জেলা প্রশাসক বললে একটা সৃষ্টি করা যায়। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।
15 বছরের শাসনামলে বিচার ব্যবস্থা সহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া সহ মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ। নড়াইল এবং ঠাকুরগাঁও প্রতিনিধির প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, প্রশাসন, বিচার বিভাগ, কৃষি, অর্থনীতি সহ গোটা নির্বাচন ব্যবস্থাকে পালাতক স্বৈরাচারী সরকার ধ্বংস করে দিয়েছে। বিগত 15 বছর পালিয়ে যাওয়া খুনি স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। আমরা দেশের প্রতিটি মানুষ আজ আমরা এই ধ্বংসের ভুক্তভোগী। এদিকে ঠাকুরগাঁয়ে জিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের যে সুযোগ তৈরি হয়েছে তা সম্মিলিত প্রচেষ্টায় কাজে লাগাতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থান সংগঠিত করে আমাদেরকে নতুন বাংলাদেশ নির্মাণ করবার সুযোগ সৃষ্টি করে দিল, সেই সুযোগটা যেন আমরা গ্রহণ করি। ক্রীড়া, সংস্কৃতি ও শিক্ষাক্ষেত্রে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান মির্জা ফখরুল। নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি, এবং সেটাই আমাদের ফুটবলকে বলুন, ক্রিকেটকে বলুন, ক্রীড়াঙ্গনকে বলুন, সাংস্কৃতিক অঙ্গনকে বলুন, সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বলুন, সর্বক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র পথ যেখানে আমরা সামনে এগিয়ে যেতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরো সামনে নিয়ে যেতে পারি। আফরিন পপি, মোহনা সংবাদ। এর আগে রোববার সকালে জনগণের ধৈর্যের বাঁধ ভাঙার আগেই জাতীয় নির্বাচনের আয়োজনের দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগে স্থানীয় নির্বাচন দাবি কতিপয় রাজনৈতিক দলের দুরভিসন্ধিমূলক আচরণ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। উষা ফেরদৌসকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী তৃণমূল দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। জনগণ মাঠে নামার আগে নির্বাচনের আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তারা যতক্ষণ পর্যন্ত সুস্থ না হবে, সবল না হবে, নতুন দল না হবে, ততদিন পর্যন্ত নির্বাচন দিবেন না, এটা পক্ষপাতমূলক না। এমন একটা দিনের জন্য অপেক্ষা করছি না, এমন একটা দিন আসুক চাই না, যা আবার হয়েছে একটা নির্বাচন হোক ব্যাপার। আর যদি আসে তাহলে যে আমরা ঘুরে চুপ করে বসে থাকবো তাও না। নারায়ণগঞ্জ জেলার নতুন কমিটি নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের তিনি বলেন, শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে উৎপেতে আছে। দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। শান্তি স্থিতি আনতে হলে আমাদেরকে অতি দ্রুত রাজনৈতিক দল তারা যাতে জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসতে পারে, সেই অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। এটা নিশ্চয়তা না হলে আরো অনিশ্চয়তা বাড়বে। হাসিনার দোসররা কেউ চুপ করে নাই। হাসিনা যদি দেশের বাইরে থেকে তার নেতাকর্মীদেরকে হত্যা এবং অস্থিতিশীলতার নির্দেশ দিতে পারে, সে আরো কোনো ভয়ঙ্কর কাজের জন্য অপেক্ষা করছে। রিজভী বলেন, যে গণতন্ত্রের জন্য এত জীবন গেল, সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য চূড়ান্ত ডেডলাইন দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। তার আগে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সেরে নিতে হবে। যে গণতন্ত্রের জন্য আবু সাইদ নেই, যে গণতন্ত্রের জন্য আহনাব নেই, সেই গণতন্ত্র এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আজকে চূড়ান্ত কোনো ডেডলাইন জনগণ কেন এখনো পাচ্ছে না। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। আগামী নির্বাচন সামনে রেখে কেউ ক্ষমতা অপব্যবহারের চেষ্টা করলে দেশে আরেকটা গণবিপ্লব হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। রোববার নারায়ণগঞ্জের সোনারগাঁয় ফেসিবাদ ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি। বলেন, ফেব্রুয়ারি মাসেই দেশে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসছে, যে দল হবে ফ্যাসিস্ট বিরোধী সব শ্রেণী পেশার মানুষের। যদি এই নির্বাচনটিকে যে কোনো শক্তি, যে কোনো পক্ষ, যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে,
বিন্দুমাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। নির্বাচনী সীমানা নির্ধারণ আইন সংশোধনে ইসি উদ্যোগ নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ভোটের মাঠে পক্ষপাত না করতে ডিসিদের বার্তা দেওয়ার কথাও জানান তিনি। রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব জানান আনোয়ারুল। এম.আর. আসাদের রিপোর্ট। প্রথমবারের মতো ডিসি সম্মেলনের একটি অধিবেশনে অংশ নেবে নির্বাচন কমিশন। বিগত 3টি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে জেলা প্রশাসকদের কাজ করার অভিযোগ থাকায় এবার ইসির এই অংশগ্রহণ খুবই গুরুত্ব বহন করছে। রোববার দুপুরে নির্বাচন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। জানান, ভোটের মাঠে পক্ষপাত করার সুযোগ ডিসিদের আর থাকছে না। পাইলট প্রজেক্টের মাধ্যমে নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করা হতে পারে। এখনো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তো প্রয়োজনে আমরা পাইলটিং করতে পারি, করব। যখন শিডিউল ডিক্লেয়ার হবে, নির্বাচন কমিশন যখন প্রয়োজন মনে করবে, যেখানে যেই নিরপেক্ষ জেলা প্রশাসককে পদায়ন প্রয়োজন, সেই বিষয়ে নির্বাচন কমিশন কঠোরভাবে সেই সিদ্ধান্তে অটল থাকবে। সীমানা নির্ধারণ আইন খুবই জরুরি উল্লেখ করে এ সংক্রান্ত আইন সংশোধনের উদ্যোগের কথাও জানান ইসি আনোয়ারুল। হুবাহুব ঠিক রাখলে তো আর আমি আসন কমানো, বাড়ানো বা কি বলে যে পুনর্বিন্যাস করার কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে এই ক্লজটুকু যদি পরিবর্তন হয়, তাহলে নির্বাচন কমিশন এই ডিলিমিটেশনের বিষয়টা চিন্তা করবে এবং কাজ করবে। মানুষের চাহিদার দিকটাও দেখতে হবে যে এক এক লোকালিটিতে এক এক ধরনের চাহিদা থাকতে পারে, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে মানে নির্বাচন কমিশনের কাছে যেটি যথোপযুক্ত মনে হয় সেটি করার চেষ্টা করবে। দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল প্রশ্নের জবাব দেওয়ার সময় এখনো আসেনি বলেও মন্তব্য করেন তিনি। অপেক্ষা বলতে আরো সময় লাগবে আমাদের, এই বিষয়ে আমরা এখনো কিছু বলতে চাচ্ছি না। এম.আর. আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এ.বি.এম. ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের 3 সদস্য রোববার এ আদেশ দেন। আগামী 8 এপ্রিল তদন্ত প্রতিবেদন দিতে বলেছেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানান, জুলাই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত অভিযুক্ত এই আসামি ছাত্রদের বিষয়ে ইন্ধন জুগিয়েছে। চট্টগ্রামের এই আন্দোলন দমনে ফজলে করিমের সংসদীয় এলাকা রাউজান থেকে অস্ত্র সরবরাহ করা হয়েছে। গত 5/2/2024 তারিখের একটি আদেশে উনাকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। উনাকে আজকে এই গণ অভ্যুত্থানে সংঘটিত অপরাধের, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এই মামলায় আগামী 8/4 অর্থাৎ 8 এপ্রিল 2024 তারিখ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগের তদন্ত জাতির আশা অথবা সরকারের ইচ্ছার উপরে ডিপেন্ড করবে না, এটি ডিপেন্ড করবে ন্যায় বিচারের স্বার্থে এবং প্রপার এবং ইফেক্টিভ ইনভেস্টিগেশনের স্বার্থে যতটুকু সময় নেওয়ার আমরা ততটুকুই সময় নিব, তার একটু বেশি সময় নিব। টানা 11 দিনের মতো অবস্থান কর্মসূচিতে প্রাথমিকের নিয়োগ বঞ্চিত সহকারী শিক্ষকরা। দাবি আদায়ে রোববার শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে রওনা দিলে শিক্ষা ভবনের সামনে পুলিশি বাধার মুখে পড়ে তারা। এ সময় লাঠিচার্জের পাশাপাশি জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপের মাধ্যমে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। রোববার বিকেলে নিয়োগ দাবিতে শাহবাগ থেকে পদযাত্রা করে সচিবালয় অভিমুখে রওনা দেয় আন্দোলনরত প্রাথমিক শিক্ষকেরা। শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদের আটকে দেয়। এই সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে পুলিশ বুঝিয়ে সরাতে ব্যর্থ হলে এক পর্যায়ে তাদের উপর জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে। এই সময় বেশ কজন অসুস্থ হয়ে পড়ে। দাবি আদায়ের জন্য এখানে আসছি আমরা 12 দিন যাবত রাস্তায়। তো আমরা এদিক দিয়ে র্যালি করতে করতে এসেছি শান্তিপূর্ণভাবেই, হঠাৎ করে জল কামান মারা হয়েছে। সেখানে আমি দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলাম, আমার মনে হয় আমাকে টার্গেট করেই বেশি মারা হয়েছে। আমরা দ্রুত যোগদান চাই, যোগদান ছাড়া আমরা বাড়ি ফিরবো না।
আমাদের একটাই দাবি। পুলিশ জানায় দুপুরের পর শাহবাগ থেকে আন্দোলনকারীরা প্রেস ক্লাবে যাওয়ার কথা বলে সচিবালয় অভিমুখে রওনা দিলে তাদের আটকে দেওয়া হয়। শাহবাগ থেকে তারা বলল যে তারা এখান থেকে প্রেস ক্লাবে গিয়ে অবস্থান করবে। এখন প্রেস ক্লাবের কথা বলে তারা কিন্তু হুট করে কি হলো যে এই শিক্ষা ভবন দিয়ে তারা সচিবালয়ের সামনে যেতে চায়। তো সচিবালয় আপনারা জানেন 144 সবসময় জারি করা, এখানে একটা প্রোটেক্টিভ এরিয়া, এখানে তারা বারবার এই কাজটাই করতেছে। কত আমরা তো এখানে তারপরে ধৈর্য ধরে তাদেরকে এখানে আটকায় দিছি, এরপরে যখন যাইতে চায় না তখন ডিসপার্স করার জন্য আমরা পানি মারছি। এর আগে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আন্দোলনরত শিক্ষকেরা এই সময় দাবি আদায় না হলে স্বেচ্ছায় আত্মহত্যার হুমকিও দেয় আন্দোলনরত শিক্ষকেরা। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ ইস্যুতে আমেরিকা থেকে বিফল মনোরথ হয়ে ফিরলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুক ভরা স্বপ্ন নিয়ে 7 সমুদ্র পাড়ি দিয়ে হোয়াইট হাউসে ছুটে গেলেও মোদীর ভাগ্যে জুটেছে বিশাল এক অশ্বডিম্ব। দিন শেষে অর্জন ভারতীয় পণ্যে চড়া শুল্ক। এই নিয়ে কিছু ভারতীয় বাংলা গণমাধ্যম চটকদার সংবাদ প্রচার করলেও আনন্দবাজারের প্রতিবেদনটি ছিল একেবারেই ব্যতিক্রম। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। Which I think is a very fair way. We didn't have that. বাংলাদেশ প্রসঙ্গে কড়া অবস্থান নেননি, মোহাম্মদ ইউনূসের নিন্দা করেননি। উল্টে নরেন্দ্র মোদীর মার্কিন সফরের সময় শুল্ক নিয়ে ভারতের উপর চাপ বাড়ালেন ডোনাল্ড ট্রাম্প। এক নিমেষে বন্ধুত্বের আবহ রেশারেশিতে বদলে গেল। ট্রাম্প বুঝিয়ে দিলেন শুল্ক ইস্যুতে টিট ফর ট্যাট নীতি নিয়েই চলবে মার্কিন প্রশাসন। ওয়াশিংটনে ট্রাম্প মোদি বৈঠক নিয়ে ভারতের জাদ্রেল গণমাধ্যম পশ্চিমবঙ্গের আনন্দবাজারে রিপোর্টের প্রথম কয়েক ছাত্র ছিল এরকম। গেল বছরের 5 আগস্ট স্বৈরাচারী হাসিনার পতনের পর জোরসোরি বাংলাদেশ বিরোধী অপপ্রচারে মত্ত হয়ে ওঠে পশ্চিমবঙ্গের কিছু গণমাধ্যম। এদের মধ্যে রিপাবলিক বাংলা অন্যতম। এদের কিছু অনুষ্ঠান এমন ছিল যে ট্রাম্প ক্ষমতায় এলে উল্টে পড়ে যাবেন প্রফেসর ইউনূস, আর আবারও বাংলাদেশের হাল ধরবেন শেখ হাসিনা। বাংলাদেশ যেভাবে ভারত বিরোধিতা করছে এর ফল কি হতে পারে? টেলিভিশনটির আরেক উপস্থাপক ময়ূক রঞ্জন ঘোষ স্টুডিওতে তার লাফালাফি দেখে মনে হয় নিতম্বে কেউ বিছুটি পাতা ঘষে দিয়েছে। শুক্রবার ট্রাম্প মোদি বৈঠকের আগে তিনি ঘোষণাই দিয়ে ফেলেছেন যে কয়েক ঘন্টার মধ্যেই পতন হবে প্রফেসর ইউনূসের। আপনাদের এই মোহাম্মদ ইউনূসের দোকান এরপর বন্ধ হয়ে যেতে পারে। সাংবাদিকতা যাকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, তার প্রতিনিধির এই হলো ভাষা। সস্তা জনপ্রিয়তার জন্য কিনা করছে রিপাবলিক বাংলা। একটু ভালো করে খাতির যত্ন করা উচিত। বাস্তবতা হচ্ছে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বেশ ধাক্কা খেয়েছেন নরেন্দ্র মোদী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে নিয়ে একটা কথাও বলেননি ট্রাম্প, বরং বলেছেন বাংলাদেশে ক্ষমতার পালাবদলে ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। অর্থাৎ পূর্বসূরি বাইডেনের বক্তব্যের পুনরাবৃত্তি করেছেন তিনি। তবে প্রতিবেশী হিসেবে বাংলাদেশের বিষয়টি মোদির উপর ছেড়ে দেওয়া ট্রাম্পের বক্তব্য নিয়েও কম মাতামাতি হচ্ছে না। তারা ভাবছেন এবার বাংলাদেশকে নিয়ে যা খুশি তাই করবেন মোদি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির কথাটা শুনলেই বুঝতে পারবেন কি বলতে চেয়েছে ট্রাম্প। সংবাদ সম্মেলনে বিক্রম বলেছেন ভারত আশা করছে বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে এগোবে যেখানে দুই দেশের গঠনমূলক ও স্থিতিশীল উপায়ে সম্পর্ক করা সম্ভব হয়। There are concerns about that situation and the Prime Minister shared those views with President Trump. সংবাদ সম্মেলনে তিনি বলেন কেবল মার্কিন নয়, ভারত বিশ্বের মধ্যে সবচেয়ে চড়া হারে শুল্ক বসিয়ে থাকে। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও তারা তা করছে। সেক্ষেত্রে ভারতীয় পণ্যেও উচ্চ হারে শুল্ক আরোপ করা ছাড়া উপায় থাকবে না ওয়াশিংটনের। আনন্দবাজার বলছে আমেরিকার এই সিদ্ধান্ত কার্যকর হলে ভারতের বাণিজ্য খাতে ভালোই ধাক্কা খাবে। বিশেষ করে শুল্ক বাড়লে প্রভাব পড়তে পারে ওষুধ, বস্ত্র ও তথ্য প্রযুক্তি শিল্পে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বৈঠকে গঙ্গা পানি চুক্তি নবায়ন আলোচনা শুরুর ব্যাপারে জোর দিয়েছেন তিনি। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্কে উদ্বেগ ও চ্যালেঞ্জ মোকাবেলায় একযোগে কাজ করার বিষয়ে একমত হয়েছে দুদেশ। রোববার ওমানের মাস্কটে 8ম ইন্ডিয়ান ওশান কনফারেন্সের অবকাশে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গত 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এটা ছিল তৌহিদ জয়শঙ্করের দ্বিতীয় বৈঠক। এবার বইমেলার মোহনায়।
বাঙালির সাহিত্য ও সংস্কৃতির অন্যতম ধারক বাহক ২১শে বইমেলা। এবারের মেলা তাই বাংলা ভাষা এবং বাঙালির অন্যতম বড় উৎসব হিসেবে পালিত হচ্ছে। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার পাশাপাশি বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে এই মেলা যুগান্তকারী ভূমিকা রাখছে। রিপোর্ট করছেন এসইউ সেলিম। এবারের অমর ২১শে বইমেলা প্রকৃতপক্ষেই লেখক, পাঠক ও প্রকাশকদের মিলন মেলায় পরিণত হয়েছে। বিকেল হলেই সবার যেন একটাই গন্তব্য, বইমেলা। সেখানে শেষ সময় পর্যন্ত আড্ডা, সাহিত্য আর বই নিয়ে নানা আলোচনায় মেতে থাকেন বইপ্রেমীরা। বাংলা ভাষা ও সাহিত্যের সমৃদ্ধি এবং বইপ্রেমীদের মিলনমেলা হিসেবে এ মেলা প্রতি বছরই নতুন উদ্দীপনা নিয়ে হাজির হয়। কবিতা, উপন্যাস, প্রবন্ধ, গবেষণা, বিজ্ঞান, শিশুতোষ, সাহিত্য সহ নানা বিষয় সমৃদ্ধ বই সম্ভার রয়েছে প্রাণের মেলায়। জীবনের প্রকৃত স্বাদ গ্রহণ করতে তরুণদের বইমুখী হওয়ার তাগিদ দেন লেখক প্রকাশকরা। আমরা যেন বইমুখী হই, বই চর্চা করে আমি প্রতিদিন একটা বই পড়তে না পারলেও যেন একটি পাতা পড়তে পারি। আমার পছন্দের লেখক হুমায়ুন আহমেদের বই কিনেছি আমরা দুইজনই। বাচ্চাকে নিয়ে এসেছি, ওর বয়স 5 চলে, তো ওকে চাই আমি এসব দেখুক, বই সম্বন্ধে জানুক। বাচ্চাদের যত বইয়ের টাচে রাখবো, বই গিফট করব, ওর কি পছন্দ এটা বুঝতে চেষ্টা করব, সেটা আমাদের জন্য সবচেয়ে বেশি অনুপ্রাণিত করবে ওদের। আগে আমি কয়েকটা কবিতার বই আমার লেখা হয়েছে, এবার প্রথম আমি গল্প লিখেছি। যেভাবে লিখলে স্বাচ্ছন্দ্যের সাথে পড়ার আগ্রহ তৈরি হবে, সেইভাবে যদি সেই বইগুলো আপনারা লেখেন। এবার প্রথম দিন থেকে বইমেলায় কেনাবেচা জমে উঠেছে। তারই ধারাবাহিকতায় মেলার 16তম দিনেও দেখা যায় স্টলে স্টলে ঘুরে প্রিয় লেখকের বই কিনছেন পাঠকরা। বিক্রি ভালো হয়, প্রতিদিনই নতুন নতুন বই প্রকাশ করছেন প্রকাশকরাও। ভালো সাড়া পাচ্ছি, আলহামদুলিল্লাহ, পাঠকের যথেষ্ট সাড়া আছে। সব দিক মিলিয়ে অত্যন্ত ভালো একটা পরিবেশে এই মেলাটা উদযাপিত হচ্ছে। এই যে একজন বই দেখে বা পড়ে, এই যে আমি আপনাকে বলছি, এই যে প্রকাশটা হচ্ছে, এটাই আমাদের তৃপ্তি। স্রোতটা যেমনই থাকুক না কেন, আমি সবসময় ইতিবাচক দেখারই চেষ্টা করি। ভাষা আন্দোলনের চেতনার প্রতীক হিসেবে এই মেলায় ভাষা ও সাহিত্য নিয়ে নানা আলোচনা ও স্মরণসভা যেন নিয়মিত চর্চা। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থান নিয়ে বই প্রকাশ হওয়ায় তরুণ প্রজন্মকে আকৃষ্ট করছে এবারের মেলা। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা। এতে মুসলিম উম্মার কল্যাণ এবং শান্তি কামনা করা হয়। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখর হয় তুরাগতীর। পরে সড়ক, নৌ ও রেল পথে বাড়ি ফিরতে শুরু করেন মুসল্লিরা। তাদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেয় স্থানীয় প্রশাসন। আতিকুর রহমানের সহায়তায় আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। মহান আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত প্রার্থনার মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। রোববার দুপুর 12:37 আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ। এ সময় মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়। দেশি বিদেশি লাখো মুসল্লির কণ্ঠে উচ্চারিত হয় আমিন আমিন ধ্বনি। মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে রওনা হন মুসল্লিরা। সড়ক, রেল ও নৌপথে ছিল বাড়তি ভিড়। দোয়ার ভিতরে মুসলিম উম্মার শান্তি, ভ্রাতৃত্ব বন্ধন এবং তাবলীগের বিবাদ সারা দুনিয়ার মানুষের ভিতর থেকে যাতে হিংসা দূর হয়। We will ask Allah subhanahu wa ta'ala, we will request Allah subhanahu wa ta'ala to give hidayat for all ummah. ইসলাম তো শান্তিপ্রিয় ধর্ম, এই জন্য শান্তি আসা দরকার। এটাকে যত তারা বিভাজিত হবে, আরো ফেতনা হবে, মানুষ মারামারি কাটাকাটি, অশান্তি বিরাজ হবে, ইসলাম আরো ক্ষতি হবে। সুষ্ঠুভাবে ইজতেমা শেষ করতে প্রশাসনের পক্ষ থেকেও ছিল সব ধরনের ব্যবস্থা। সরকার তরফ থেকে যে নির্দেশনা আসবে, সেই নির্দেশনা মোতাবেকই আমরা মাঠটি তাদের কাছে হস্তান্তর করব। মাঠটি সাধারণত ইজতেমা শেষ হলে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। এর আগে মাওলানা জুবায়ের অনুসারীদের ইজতেমা 5 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। চলতি মাসের প্রথম 15 দিনে বৈধ পথে 131,23,30,000 মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ 16,140 কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে 46,65,50,000, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে 8,87,90,000, বেসরকারি ব্যাংকের মাধ্যমে 75,39,00,000 এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে 30 লাখ মার্কিন ডলার। চলতি অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত দেশে আসা রেমিটেন্সের পরিমাণ 1,727,40,00,000 মার্কিন ডলার। মোবাইল ইন্টারনেটে অব্যবহৃত ডেটা প্যাক পরবর্তী প্যাকেজে অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এর আগে 13 জানুয়ারি মেয়াদ শেষে অবশিষ্ট ইন্টারনেট ডেটা, মিনিট ও SMS পরবর্তী প্যাকেজে যুক্ত করতে সরকার ও কোম্পানিদের আইনি নোটিশ পাঠানো হয়। ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসি চেয়ারম্যান, গ্রামীণ ফোন, রবি আজিয়াটা লিমিটেড, বাংলা লিংক লিমিটেড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড বরাবর এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। অনিয়ম দুর্নীতির অভিযোগে আবাসন প্রতিষ্ঠান অনলাইন গ্রুপের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। রোববার রাজধানীর ইসিবি চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা অভিযোগ করেন, পতিত সরকারের দোসর অনলাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মোহাম্মদ আক্তারুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা মামলা এবং ছাত্র জনতার উপর গুলি চালানোর অভিযোগ রয়েছে। আওয়ামী শাসনামলে তিনি বহু মানুষের জমি, ফ্ল্যাট, বাড়ি এবং অন্যান্য সম্পত্তি জোরপূর্বক দখল করেছেন বলেও অভিযোগ আছে। তার রাজনৈতিক প্রভাবের কারণে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন ভুক্তভোগীরা। বান্দরবানের লামা খাসিয়াখালী ইউনিয়নের মুরুংঝিরি পাড়া থেকে আবারও 20 জন রাবার শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, মুরুংঝিরি রাবার বাগান এলাকায় বাগানের কাজে যায় 20 শ্রমিক। সেখান থেকে গতরাতে সশস্ত্র এক দল সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় তাদের। পরে মুঠোফোনে মুক্তিপণ দাবি করে তারা। তবে কে বা কারা এই অপহরণে জড়িত সে বিষয়ে কিছু জানা যায়নি। খবর পেয়ে অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। দেশের বাইরের আরও খবর। মালিতে একটি পরিত্যক্ত সোনার খনি ধসে 48 জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযানে 4 সৈন্য এবং 15 সন্ত্রাসী নিহত হয়েছে। এদিকে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ উন্নয়নে অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইউক্রেন বিষয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোপের নেতারা। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি সোনার খনি ধসে 48 জন নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলে পরিত্যক্ত ওই খনিটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। পাকিস্তানি সন্ত্রাস বিরোধী অভিযানে 15 জন নিহত হয়েছে। অভিযানকালে প্রাণ হারিয়েছেন দেশটির 4 জন সেনা সদস্য। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে 2টি পৃথক অভিযানে প্রাণহানির এ ঘটনা ঘটে বলে রোববার এক প্রতিবেদনে জানায় দ্য নিউজ ইন্টারন্যাশনাল। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ উন্নয়নে বরাদ্দ 2,90,00,000 মার্কিন ডলারের সহায়তা তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র। শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন প্রশাসনের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, ডিওজি। পাশাপাশি এদিন আরও কয়েকটি দেশের বরাদ্দও বাতিল করে ইলন মাস্কের নেতৃত্বাধীন নতুন দপ্তরটি। ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে জরুরি সম্মেলনে বসতে যাচ্ছেন ইউরোপের নেতারা। যুদ্ধ অবসানে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরুর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ওই আলোচনায় ইউরোপকে যুক্ত করা হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কেইট কেলক। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে নতুন জার্সি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে জার্সি উন্মোচন করা হয়েছে। এই জার্সিতে বাংলাদেশের পতাকার মূল থিম লাল সবুজের উপর সোনালী রঙে বাঘের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। জার্সি উন্মোচনের এই ভিডিওতে দেখা গেছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল শান্ত, পেসার নাহিদ রানা, তাসকিন আহমেদ, লেগ স্পিনার রিশাদ হোসেন সহ স্কোয়াডে থাকা 15 ক্রিকেটারকেই। 20 ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এশিয়ান লিজেন্ডস লিগে নাম লিখিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন তিনি। তামিম ছাড়া এই টুর্নামেন্টে দেখা যাবে টাইগার ক্রিকেটের এক ঝাঁক সাবেক তারকাদের। আর টাইগার্সের নেতৃত্ব দেবেন আরেক সাবেক বাংলাদেশি মোহাম্মদ আশরাফুল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ঠিকই চালিয়ে যাচ্ছেন তামিম। সদ্য শেষ হওয়া বিপিএলে তার ঝলক দেখেছেন সমর্থকরা। ফুটবল অবশেষে শেষ হলো কোচের বিরুদ্ধে 18 নারী ফুটবলারের বিদ্রোহ। কোচ পিটার বাটলার থাকলে খেলবেন না বলে অবসরের ঘোষণা হুমকি দেয়া ফুটবলাররা নিজেদের অবস্থান থেকে সরে এসেছেন। তারা বাটলারের অধীনেই অনুশীলনে ফিরতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। রোববার বাফুফেতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে দুপুরে কোচের বিরুদ্ধে বিদ্রোহ করা 18 ফুটবলারের সঙ্গে বৈঠক করেন মাহফুজা। সেখানে মেয়েদের দ্রুত অনুশীলনে ফেরার তাগিদ দেন। আলোচনার এক পর্যায়ে তারা নিজেদের আলটিমেটাম প্রত্যাহারের কথা জানান। আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি মেয়েদেরকে ফিরিয়ে আনার জন্য। আপনারা জানেন যে আমরা কন্টিনিউয়াস তাদের সাথে চেষ্টা করে গেছি এবং তারই ধারাবাহিকতায় আমি আজকেও তাদের সাথে বসেছিলাম। তো আজকে বসার পরে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে মেয়েরা ফিরবে, মেয়েরা ট্রেনিংয়ে ফিরবে। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল বললেন প্রধান উপদেষ্টা। নাগরিক সুরক্ষা নিশ্চিতে জেলা প্রশাসকদের নির্দেশ। 15 বছরে মানুষের ভোটাধিকার হরণ করেছেন হাসিনা, অভিযোগ তারেকের। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের বিকল্প নেই বললেন ফখরুল। নির্বাচন সামনে ক্ষমতা অপব্যবহার হলে আরেকটি গণবিপ্লব, হুঁশিয়ারি সার্জিসের। ভোটের মাঠে পক্ষপাত না করতে ডিসিদের কড়া বার্তা ইসি। এবং টানা 11 দিন রাজপথে নিয়োগ বঞ্চিত প্রাথমিকের শিক্ষকরা। সচিবালয় অভিমুখী যাত্রায় লাঠিচার্জ, জল কামান কাঁদানে গেছে পুলিশি বাধা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।